1.5 মাস ছুটি, খুব আনন্দ, ঠিক আছে চলো। আচ্ছা আগের দিন যতটা পড়িয়েছিলাম প্লবতা ও আর্কিমিডিসের নীতি, আর্কিমিডিসের নীতি লিখেছিলাম। আচ্ছা বস্তুর উপর ক্রিয়াশীল প্লবতা বল কি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটা আগের দিন বলে ছেড়ে দিয়েছিলাম। আরেকবার লিখে নে, কি লিখবো যে বস্তুর ওপর, বস্তুর ওপর, বস্তুর ওপর ক্রিয়াশীল, বস্তুর ওপর ক্রিয়াশীল প্লবতা বল কোন কোন বিষয়ের উপর, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, বস্তুর ওপর ক্রিয়াশীল প্লবতা বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আচ্ছা প্লবতা বল যখন বলেছিলাম, প্লবতা বল কি লিখেছিলাম, প্লবক বল বা প্লবতা বল লিখতে পারিস, প্লবতা বল, প্লবতা বল সমান কি লিখতে পারি যে বস্তুর, হ্যাঁ বস্তুর নিমজ্জিত অংশের আয়তন বা বস্তু দ্বারা অপসারিত অংশের আয়তন, ঠিক আছে, বস্তুর নিমজ্জিত অংশের আয়তন মানে যতটা ডুবেছে তাই তো, অংশের আয়তন গুণিতক তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব গুণিতক অভিকর্ষজ ত্বরণ, তাই তো। এবারে এইটাকে আমাদের লিখে দিতে হবে কি যে প্লবতা বল কি কি বিষয়ের উপর নির্ভর করে, প্লবতা বল 1 নম্বর বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, 2 নম্বর তরলের ঘনত্ব, 3 নম্বর অভিকর্ষ ত্বরণ, ব্যাস এটুকু লিখে দিলেই হয়ে যাবে তাই না। তাহলে 1 নম্বর কি লিখবি, বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, যেটা এটা 1 নম্বর, এটাকেই এখানে লিখে দিতে হবে বস্তুর নিমজ্জিত অংশের আয়তন। 2 নম্বর কি লিখবো, তরলের ঘনত্ব, ঠিক আছে, তরলের ঘনত্ব, তরল বা গ্যাস যদি গ্যাসে রাখি, তরল বা গ্যাসের ঘনত্ব। আর 3 নম্বর কি হচ্ছে, অভিকর্ষজ ত্বরণ, তাই না। এতদিন কোথায় ছিলিস, কোথায় ছিলিস, অসুস্থ ছিলিস, এইখানে তো বসতে পারতিস ফ্যানের গোড়ায়। তাহলে এমনিতেই, এমনিতেই হচ্ছে থিওরি দেখে বোঝা যাচ্ছে যে এরকমই হবে তাই না। এবারে এইটার উপর দিয়ে দেখি কোনো কিছু অঙ্ক আছে কিনা। সেরকম খুব একটা অঙ্ক নেই, তবে আগের দিনের প্রশ্নের উপরে নির্ভর করে, হ্যাঁ 6 দাগের মানে গাণিতিক প্রশ্ন যেটা আছে 6 দাগের অঙ্কটা তাই তো, ওটা কি আছে, 6 মিটার গভীর একটি জলাশয়ের তলদেশে, আচ্ছা 10, 6-এর অঙ্ক কিন্তু আছে 10 মিটার, 10 মিটার গভীর একটা জলাশয়ের তলদেশে, জলাশয়ের তলদেশে চাপ, তলদেশের চাপ কত হবে। আমি কিছু বলবো না, অঙ্কটা কি পারবি না, হবে না, জলাশয়ের তলদেশে চাপ কত হবে, পারবি, চেষ্টা করতে হলে। প্রথমে বল কি করতে হবে, শুধু কি এইচডিজি হবে, P0 + HDG হবে তাই না, কেন, কেন হবে না, জলাশয়টা খোলা জায়গায় আছে তাই না, আগের দিন বললাম বারবার জলাশয়টা কোথায় আছে, খোলা জায়গায় আছে না,
জলাশয়টা যদি খোলা জায়গায় থাকে তাহলে কি হচ্ছে, জলাশয়ের যেটা উপরের পৃষ্ঠ আছে সেটাতে হচ্ছে কি, সেটাতে না বায়ুর চাপ কাজ করবে। এটা ধর জলাশয় আছে, তাহলে এখানে হচ্ছে কি হচ্ছে, বায়ুর চাপ আছে। আর এইচ গভীরতায় যদি চলে যাই তার জন্য জলের জন্য যে চাপ হবে সেটা কত হবে, এইচ ডিজি। তাহলে এমনিতে বায়ুর চাপ ছিল আগে থেকে, আর এটা কি হলো, যোগ হয়ে যাবে, গভীরতায় গেছে। আর উঁচুতে উঠলে কি হয়, মাইনাস হয়। তাহলে এখান থেকে কি হবে, দেখ পি জিরো প্লাস এইচ ডিজি হবে। পি জিরো মানে কি, বায়ুমণ্ডলের যে চাপ সেটা কত, 1.013 ইন্টু 10⁻⁻6 ডাইন সেমি স্কোয়ার প্লাস এইচ ডিজিটা কি হচ্ছে, জলের 10 মিটার গভীরতার জন্য চাপ হবে, সেটা কত, দেখ 10 মিটার বলেছে, কিন্তু এখানে কিন্তু ক্যালকুলেশন সেভাবে করতে হবে, 10 মিটার বলেছে। তাহলে এটা আমার কিসে করা আছে, ডাইন পার সেন্টি মানে সিজিএস এ করা আছে। তাহলে আমাকে জলের জন্য যেটা, সেটা হচ্ছে কি করতে হবে, জলের জন্য এইচটা আমাকে কি নিতে হবে, 10 মিটারটাকে সেন্টিমিটারে করে নিতে হবে, তাই না? আর কি, এটা সেন্টিমিটার হলো। জলের ঘনত্ব কত, 1 গ্রাম পার সেমি কিউব, তাই না? আর জি এর মানটা কিসে নিতে হবে, 980-তে, সিজিএস এ করছি, 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এইগুলোকে যদি গুণ টুন করি তাহলে অ্যান্সার যেরকম আসে সেরকমই আসবে। তাহলে এটা আমি কেন এরকম করলাম না, আমি যে বায়ুমণ্ডলে যে চাপটা লিখেছি সেটা সিজিএস এ লেখা আছে, এই জন্য জলের জন্য যে চাপটা সেটাকে আমাকেও সিজিএস এ নিতে হবে। আমাকে 10 মিটার দেওয়া ছিল, এইচটা আমাকে 10 মিটার দেওয়া ছিল, এই জন্য আমাকে কি করলাম, 10 মানে কত হচ্ছে, 1000 সেন্টিমিটার। জলের ঘনত্ব কত জানি, জলের ঘনত্ব জানি 1 গ্রাম পার সেমি কিউব। তাহলে সব যখন সিজিএসি হচ্ছে, জি এর মান কত হবে, 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে সবগুলোকে ক্যালকুলেট করব, 1.013 ইন্টু 10⁻⁻6 প্লাস, এটাকে গুণ টুন করলে কত হবে বলতো, 980, তো 980 আর এটা কত, 1000, 1000 মানে কি হবে, 3টে শূন্য হয়ে যাবে এখানে। আচ্ছা, সেন্টিমিটার, গ্রাম পার সেমি স্কোয়ার, আবার সেমি পার সেকেন্ড স্কোয়ার, এই সবগুলোকে যদি আমি একসঙ্গে কি লিখি, চাপের একক হবে। চাপের একক কিসে আসবে, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, তাই না? এটাও ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ছিল, এটাও ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হবে, হ্যাঁ কি না? এটা হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার ছিল, এটা প্লাস লিখলাম, এটাও হচ্ছে কত, ডাইন পার সেমি স্কোয়ার, হয়েছে? ব্যাস, এবার এখান থেকে কত হচ্ছে, 1.013 ইন্টু 10⁻⁻6 প্লাস, এইখানে আমি দশমিক যদি করি, আমি একটা চাইবো কি, সবসময় দেখ যখন এরকম পাওয়ারের ক্যালকুলেশন আসবে কোনোভাবে, তখন সবসময় চাইবো কি যে দুজনের যেন পাওয়ারটা আমি সেম সেম রাখতে পারি। মানে এর কথার মানে কি হচ্ছে, এটা 10⁻⁻6 আছে, তো এখানেও 10⁻⁻6 আমি নিয়ে আসার চেষ্টা করব। চেষ্টা করব কেমন না, দেখ এই সংখ্যাটা মানে কি, দশমিক এখানে আছে, কোনো সংখ্যা মানে কি দশমিক তার ডান দিকে আছে। আমি যদি 10⁻⁻6 করতে চাই তাহলে আমাকে দশমিক কি করতে হবে, 6 ঘর পিছাতে হবে, ঠিক না? দেখ দশমিক যদি আমি 1 2 3 4 5 6 6 ঘর পিছালে কি হবে, এখানে দশমিক চলে আসছে, 98.980000 লিখলাম। আগে যে সংখ্যাটা ছিল, এখন যেটা লিখলাম, সংখ্যাটা ছোট হয়ে গেছে না বড় হয়ে গেছে, ছোট হয়ে গেছে। যখন ছোট হয়ে যাবে তখন পাওয়ারে বেড়ে যাওয়া উচিত। আচ্ছা, তখন তো পাওয়ারে বেড়ে যাওয়া উচিত, এই সংখ্যা ছোট হলে পাওয়ারে বেড়ে যাওয়া উচিত, তাহলে সংখ্যাটাকে বাড়াতে হতো, তবে গিয়ে পাওয়ারে ছোট হতো। সংখ্যা বাড়াতে হতো তবে গিয়ে পাওয়ারে ছোট হতো। একটা কাজ করতে পারিস বড় জোর, যখন দেখছিস যে এরকম সমস্যা হচ্ছে, তখন আরেকটা পদ্ধতি কি করা যেতে পারে, দেখ আরেকটা পদ্ধতি করা যেতে পারে, এটাকেই যেহেতু পূর্ণ সংখ্যা আছে এটাকে দশমিকে করে নি। কিরকম, এটা যখন -6 আছে
তার মানে কি হবে, দশমিক আমি 6 ঘর পিছিয়ে দেব। তাহলে কি হচ্ছে, এক আছে এখানে, 1 2 3 4 5 হয়েছে, 5, 1 2 3 4 5, আরো একটা 6, এখানে দশমিক হবে। আর এখানে কত হবে, 1 লিখেছি না, এটা 013 হবে। এটা এটা হলো ডাইন পার সেমি স্কোয়ার। মানে আমি কি করলাম, এখানে 10⁻⁻6 ছিল বলে দশমিকটাকে কি করেছি, 6 ঘর পিছিয়ে দিয়েছি। তাহলে এটা এটা হচ্ছে কি, পূর্ণ সংখ্যাতে মানে দশমিকে আছে, কোনো পাওয়ার নেই, এটারও কোনো পাওয়ার নেই। হয় দুজনকে পাওয়ারে নিয়ে যেতে পারি, আর না হলে দুজনেরই পাওয়ার উড়িয়ে দিতে পারি। আমি এখানে পাওয়ার দুজনের উড়িয়ে দিয়েছি, দিয়ে কি লিখেছি, 98, 4টে 0, তাই না, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এবার এটাকে আমি লিখতে পারি কত না, 98, 4টে 0, দশমিক পরেটা বসিয়ে দেবো, শূন্য লিখে, কটা শূন্য হচ্ছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 0 1 3 ডাইন সেন্টিমিটার। এত বড় অ্যান্সার আসছে ঠিকই, তবে কোনো অসুবিধা নেই। এখানে ক্যালকুলেশন করাটা একটু এরকমই হচ্ছে, ক্যালকুলেশন তবু দেখে শুনে করলে অসুবিধা হবে না আশা করি। বুঝতে পারছিস না? দেখ, আমি বলতে চাইছি যে প্রথমে পাওয়ার যদি আমি রাখি, দুজনে রাখতে হবে, আর না হলে দুজনের পাওয়ার উড়িয়ে দিতে হবে ক্যালকুলেশন করতে গেলে। ঠিক আছে, ক্যালকুলেশন করতে গেলে তাহলে হবে না, ভিডিও দেখে করবি। ঠিক আছে, ভিডিও দেখে করবি, তাহলে হবে না। ইউটিউবে ভিডিও ছাড়া আছে, দেখে নেবে। ওকে যতই বোঝাস তুই এখন ও বুঝতে পারবে না। ঠিক আছে, ও এর পরের পার্ট গুলো বুঝতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, ও এখন কিছু বুঝতে পারবে না, এর পরে যখন পার্ট হবে তখন বুঝতে পারবে। হয়েছে, এবার লিখ। এবারে হেডিং দে, বস্তুর ভাষণ ও নিমজ্জনের শর্ত। এটা একটা ক্যালকুলেশন ছিল, ঠিক আছে, ক্যালকুলেশনটা ওরকম করে করতে হচ্ছে। দেখ, বস্তুর ভাষণ ও নিমজ্জনের শর্ত। বস্তুর ভাষণ ও নিমজ্জনের শর্ত, ঠিক আছে। আচ্ছা শোন, প্রথম দিন বলেছিলাম যে ধর এটা জল আছে, আমি যদি এখানে একটা বস্তুকে ছেড়ে দিই, তাহলে এর একটা ওজন তো আছে, এর ওজন সবসময় কি হবে, নিচের দিকে কাজ করবে, হ্যাঁ কি না? ভালো করে বুঝবে, ওজন হচ্ছে সবসময় নিচের দিকে কাজ করবে। আর হচ্ছে কি না, প্লবতার ধর্ম অনুযায়ী এই জল কি করবে, বস্তুকে একটা ওপরের দিকে বল প্রয়োগ করে, এফবি, তাই তো, ফেসবুক নয়, আগের দিন বলেছিলাম এফবি। তাহলে এটা হচ্ছে কি প্লবক বল। তাহলে কি বলেছিলাম, প্লবক বল বস্তুকে ভাসিয়ে রাখতে সাহায্য করবে, আর ওজন কি করবে, বস্তুটাকে ডুবিয়ে দিতে সাহায্য করবে। তাহলে প্রথম কন্ডিশন কি হচ্ছে, আমি এরকম লিখছি যে বস্তুর ওজন, ঠিক আছে, বস্তুর ওজন যদি প্লবক বলের থেকে বেশি হয়, তাই না, এখানে গ্রেটার দেন মানে কি, বস্তুর ওজনটা বেশি প্লবক বলের থেকে, তাহলে বস্তুটা কি হবে, ডুবে যাবে, তাই না। তাহলে কি লিখবো, বস্তুটি ডুবে যাবে, তাই না, বস্তুটি ডুবে যাবে। এটা দেখে বোঝা যাচ্ছে না সহজভাবে, ওজন হচ্ছে নিচের দিকে কাজ করছে, আর প্লবক বল কি করবে, বস্তুকে ভাসিয়ে রাখতে সাহায্য করবে, যেটা বেশি হবে সেটাই কাজ করবে। 2 নম্বর, বস্তুর ওজন যদি প্লবক বলের সঙ্গে সমান হয়, প্লবক বল, বস্তুর ওজন সমান প্লবক বল, বস্তুর ওজন সমান প্লবক বল। এবার তাই যদি লিখি বস্তুর ওজন সমান প্লবক বল, তাহলে কি হবে, বস্তুটা ডুবে ভেসে থাকবে। মানে কি, আমি ধরো হাত দিয়ে কি করলাম, বলটাকে নিয়ে গেলাম, নিয়ে কি করলাম, জলে ডুবিয়ে ছেড়ে দিলাম, তাহলে কি হবে, ভেসে উঠবে না, ভেসে উঠবে না, যেখানেই রাখবো সেখানেই ও ভেসে থাকবে, না তো নিচের দিকে যাবে না উপরের দিকে আসবে। হ্যাঁ,
যদি ওর ওজন বেশি হয় তাহলে কি হবে, ও আরো নিচের দিকে চলে যাবে। আর যদি ওজনের থেকে প্লবক বল বেশি হয় তাহলে কি হবে, ও ভেসে উঠবে। ধর একটা টেনিস বল কি একটা বেলুনকে তুই জলে ডুবিয়ে ছেড়ে দিলে কি হবে, ও উঠে পড়বে। কেন, ওর উপরে প্লবক বলটা বেশি ওর ওজনের থেকে। তাহলে এখানে কি হবে, ডাব্লিউ ইজিক্যালস টু, এটা হচ্ছে কি, এটা কি লিখবো, বস্তুটা পূর্ণ নিমজ্জিত, বস্তুটি পূর্ণ নিমজ্জিত অবস্থায়, ঠিক আছে, ভেসে থাকবে। বস্তুটি পূর্ণ নিমজ্জিত অবস্থায় কি হবে, ভেসে থাকবে। পূর্ণ নিমজ্জিত মানে কি, পুরোপুরি ডুবে ভেসে থাকবে, মানে জলের মধ্যে ভেসে থাকবে, নিচে যাবে না, ঠিক আছে। মানে কি, যেখানে রাখবো সেখানে স্থির থাকবে, তাই না, স্থির অবস্থায় থাকবে, তাই না। এটা লিখতে পারি স্থিরাবস্থায় থাকবে, স্থিরাবস্থায়, হ্যাঁ স্থিরাবস্থায় থাকবে। আর নাম্বার 3 কি লিখবো, না প্লবক বলটা বেশি হবে ওজনের থেকে। বস্তুর ওজন লিখতে থাক, বস্তুর ওজন লেস দেন প্লবক বল, এগুলো লিখতে হবে। হ্যাঁ, প্লবক বল, বস্তুর ওজন লেস দেন প্লবক বল হলে, ঠিক আছে, হলে কি হবে, বস্তুটি ভেসে থাকবে, তরলের উপর ভেসে থাকবে। না, শুধু লিখতে দেবে তরলের উপর ভেসে থাকবে। এখানে কালির প্যাকেট কিনে রেখে যেতে হবে, কেন কি বাড়ি থেকে যতই কালি ভরে নিয়ে আসি না কেন, শেষের দিকে শেষ হয়ে যায়। এরকম কোশ্চেন কি আছে তোদের, সূঁচ জলে ডুবে যায়, জাহাজ কেন জলে ভাসে? খুব ভালো কোশ্চেন। এইটা পড়েছিস? কি পড়েছিস? সূঁচ জলে ডুবে যায়, না ওই কোশ্চেনটা আমি বলছি, যে সূঁচ জলে ডুবে যাচ্ছে অথচ জাহাজ ভেসে থাকছে জলে। এইটুকু লেখা যেতে পারে যে আহ, জাহাজের ওজনের তুলনায় জাহাজের ওপর প্লবক বল বেশি, তাই জাহাজটা ভেসে থাকে। আর সূঁচের ওজনটা হচ্ছে কি, ওর প্লবক বলের চেয়ে বেশি হচ্ছে, ওই জন্য সূঁচটা কি হয়েছে, ডুবে যাবে। ঠিক আছে, জাহাজের শেপটাকে এমন ভাবে করা হয়েছে যাতে করে ওটা কি হয়, অনেক বেশি তরলকে অপসারিত করতে পারে। এরপরে একটা উদাহরণের অঙ্ক আছে 52 পৃষ্ঠাতে, ওটা করব পরে, একটু পড়িয়ে নিই পরে করবো, ঠিক আছে। তার আগে একটা কথা লিখে নিচ্ছি, সেটা হচ্ছে কি, আহ, দেখ আমরা এই যে যে লিখছি না, যে আর্কিমিডিসের সূত্র যেটা বলছিল, যে প্লবক বল হচ্ছে কি, বস্তু দ্বারা অপসারিত তরলের সমান আয়তনের তরলের ওজন, তাই না। ওজন বার করতে গেলে আমরা কি করছিলাম, যে আয়তনের সাথে ঘনত্বটা গুণ করছিলাম। তাহলে যে পরিমাণ, ধরো আমি পুরোটাকে ওকে কি করেছি, ডুবিয়েছি, তাই না। তাহলে এই বস্তুটার যে ওজন সেটা কি হবে, এর আয়তন গুণিতক বস্তুটার ঘনত্ব গুণিতক জি। ধর এই বস্তুটার আয়তন হচ্ছে কত, ভি, এর ঘনত্ব রো, রো হচ্ছে কি, ধর রো সলিড বললাম, তাই তো, রো সলিড মানে হচ্ছে কঠিন বস্তুটার ঘনত্ব, ইন্টু জি মানে কি হচ্ছে, এর ওজন, হলো এটা। এরপরে আমি বলছি কি, যে তরলটাকে অপসারিত করবে তারও আয়তন ভি, তারও আয়তন ভি। আর হচ্ছে কি, তরলের ঘনত্বটা হচ্ছে কি,
রো এল, এল মানে কি লিকুইড, ইন্টু জি, তাহলে এটা হলো কি প্লবক বল। তাহলে বস্তুটা ভাসবে কি ডুববে এটা কিসের উপর নির্ভর করছে দেখ, এইটা এটা সমান, এটা সমান। তাহলে যদি কঠিন পদার্থটার ঘনত্ব বেশি হয়, এদিকে তাকাবে, যদি কঠিন পদার্থটার ঘনত্ব বেশি হয় তাহলে কঠিনের ওজনটা বেশি হয়ে যাবে। আর তরল পদার্থের ঘনত্ব যদি কম হয় তাহলে কি হবে, প্লবক বলটা কম হবে। মানে কি এখানে ওজন বেশি হচ্ছে, প্লবক বল কম হচ্ছে, মানে ডুবে যাবে। মানে কি হচ্ছে, এখানে একটা কথা বলা যেতে পারে কি, যে তরলটা আছে, আমি যে কঠিন বস্তুটাকে এটাকে আমি ডুবাচ্ছি, কঠিন বস্তুটার ঘনত্ব যদি বেশি হয় তরলের থেকে তাহলে ডুবে যাবে, আর তরলের ঘনত্ব যদি বেশি হয় তাহলে এটা ভেসে যাবে। এটাও একটা ভাসন আর নিমজ্জনের শর্ত। এটাকে একটা স্টার দিয়ে লিখবো, কি কি লিখবো, লেখ, কোনো নিরেট বস্তুর ক্ষেত্রে, বস্তু কিন্তু নিরেট হতে হবে, ঠিক আছে, বস্তুটা নিরেট না হলে কি হবে, ফাঁপা যদি হয় তাহলে কি হবে, ভেতরে কিন্তু খোলা, মানে ফাঁকা জায়গা আছে। কোনো নিরেট বস্তুর ক্ষেত্রে বলা যায়, কোনো নিরেট বস্তুর ক্ষেত্রে বলা যায় বস্তুর ঘনত্ব, কোনো নিরেট বস্তুর ক্ষেত্রে বলা যায় বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব অপেক্ষা বেশি হলে, বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব অপেক্ষা বেশি হলে তরলের ঘনত্ব অপেক্ষা বেশি হলে বস্তুটি তরলে ডুবে যাবে। কারোর এই ব্যাপারে কোনো কনফিউশন আছে, যে বস্তুর ঘনত্ব যদি বেশি হয়, হ্যাঁ, কোনো নিরেট বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্ব অপেক্ষা বেশি হয় তাহলে বস্তুটি তরলে ডুবে যাবে, ঠিক না? পূর্ণচ্ছেদ, বস্তুর ঘনত্ব, বস্তুর ঘনত্ব বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের, তরলের ঘনত্বের সমান বা কম হলে, সমান হলেও ভেসে থাকে, কম হলেও ভেসে থাকবে, তাই না? দুটো ছিল না, যে প্লবক বল যদি ওজনের সমান হয় তাহলে কি হবে, ভেতরে ভেসে থাকবে, আর ওজনটা যদি কম হয় প্লবক বলের থেকে তাহলে তো আরো পুরো উপরে ভেসে যাবে। তাহলে এই জন্য বলা হচ্ছে কি, বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের সমান বা কম হলে ওই বস্তুটি তরলে ভাসবে। ব্যাস, তাহলে বস্তুর ভাসন নিমজ্জনের শর্ত আমি তিনটে প্রথমে লিখলাম, যে প্লবক বল আর বস্তুর ওজন দিয়ে গ্রেটার দেন লেস দেন করে করে, ঠিক আছে, আর ঘনত্বের কথা দিয়ে যদি বলি তাহলে এরকম হচ্ছে, ঠিক আছে, দুটো লিখতে হবে। এবার যদি পরীক্ষাতে মেনশন করে দেয় যে প্লবক বল এবং ওজনের সাপেক্ষে বস্তুর ভাসন ও নিমজ্জনের শর্ত লেখো, এরকম যদি মেনশন করে দেয় তাহলে তিনটে পয়েন্ট লিখতে হবে। আর যদি শুধু মেনশন করে দেয় যে বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্বের সাপেক্ষে বস্তুর ভাসন ও নিমজ্জনের শর্ত লেখো, তাহলে শুধু এটা লিখতে হবে। আর যদি কিছুই না বলে তাহলে আমি বলবো তিনটেই লিখে আসবে আর নিচেরটাও লিখে দিবে, ঠিক আছে, তাহলে কোনো মার্কস, হুম, ওই একই হেডিং এ হচ্ছে, ঠিক আছে, আলাদা করে লেখার দরকার নেই, যেমন কোশ্চেন দেবে সেরকম লিখবে। এরপরে হেডিং দে, ঘনত্ব, ঘনত্ব আপেক্ষিক ঘনত্ব এগুলো হবে, ঠিক আছে, ঘনত্ব, ঠিক আছে, ঘনত্ব, ঠিক আছে, কি লিখবো, ডেনসিটি, ঘনত্ব কাকে বলে,
কি লিখবি? নির্দিষ্ট উষ্ণতায়, হ্যাঁ, নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের একক আয়তনে, একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে। এখানে দেখ, আচ্ছা লিখে নে তারপরে বলছি। আমরা মানে এতদিন এমনি আমরা পড়তাম কি যে ঘনত্ব হচ্ছে কি না কোনো পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, কিন্তু এখানে সংজ্ঞা লেখার সময় নির্দিষ্ট উষ্ণতা এই কথাটা লিখেছি। এখন আমাকে বল, উষ্ণতা কথাটা কেন উল্লেখ করা হলো? না উল্লেখ করলে কি সমস্যা হতো বল? না উল্লেখ করলে কি সমস্যা হতো? কথা হচ্ছে যে উষ্ণতার জন্য কার পরিবর্তন হয়, ভরের না আয়তনের? ধর আমি বলছি, ধর একটা জিনিস লক্ষ্য কর, তোরা জানিস যে কোনো জিনিসকে উত্তপ্ত করলে সেটা গলে যায়, এরকম অনেক জিনিস আছে। আবার কেউ কেউ পুড়েও যায়, ঠিক আছে? আপাতত আমি ধরছি কি যারা গলে যাচ্ছে এরকম করে। তো আমি যদি বলি যে আমি না এই পাত্রে জল রেখেছি, হুম, এই জলের ভর কত না 20 গ্রাম, ঠিক আছে? আমি এই পাত্রটাকে কি করেছি, আমি এই পাত্রটাকে বন্ধ করে রেখেছি। কেন? না তাপ দিলে কি হবে, বাষ্প হবে, বাষ্প হলে কি হবে, বাষ্প উড়ে চলে যাবে, সেটা যেন না হয়, ঠিক আছে? তার মানে কি হবে না, জলগুলো সব এখানেই আছে। তো এর ভর তাহলে কি হবে, কোনো কিছু পরিবর্তন হবে কি, হবে না। মানে আমি যেটা বলতে চাইছি যে উত্তপ্ত করলে বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। বেশিরভাগ বস্তুর ক্ষেত্রে উত্তপ্ত করলে তার আয়তন বেড়ে যায়। কেন কি, মানে কোনো পদার্থকে উত্তপ্ত যদি করি, যে কোনো পদার্থ অনেক কণা দিয়ে তৈরি হয়, তাই না? অনেক কণা দিয়ে তৈরি হয়। এদের মধ্যে একটা বন্ধন যে শক্তি থাকে, তোরা জানিস এদের মধ্যে একটা বন্ধন শক্তি থাকে। আমি যদি একে উত্তপ্ত করি, এদের মধ্যে যে বন্ধনগুলো সেগুলো কি হয়ে যায়, আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। ফলে কি হয়, এরা দূরে দূরের দিকে সরে যাবে। তাহলে এর এখন যে মানে এর সাইজটা আছে, এর আকারটা আছে, সেটা কি আবার বড় হয়ে যাবে। আমরা বলি এই জন্য কি, ক্লাস 10-এ একটা চ্যাপ্টার আছে তাপীয় প্রসারণ। একটা রড, একটা রডকে একটা রডকে যদি আমি উত্তপ্ত করি, তার দৈর্ঘ্য বেড়ে যেতে পারে, বা কোনো একটা লোহার বলকে যদি উত্তপ্ত করি তার আয়তন বেড়ে যেতে পারে, কিন্তু ওর ভর কিন্তু কিছু হবে না, ভর একই থাকবে। তাহলে তাই যদি হয়, আমরা ঘনত্ব মানে কি বলছি তাহলে? ঘনত্ব মানে বলছি কি ভর বাই আয়তন। তাহলে বেশিরভাগ পদার্থের ক্ষেত্রে আমি যদি উত্তপ্ত করি, ঘনত্ব কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে। বুঝতে পারছিস কি? দেখ, এই জিনিসগুলো হঠাৎ করে শুধু মুখস্থ রাখলে কিন্তু ভুলেই যাবি। এখান থেকে কি বলছি দেখ, আমি বলছি কি যে উত্তপ্ত যদি করি, আমি যদি কোনো বস্তুকে উত্তপ্ত করি, তার ভরের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, ভর যেমনকে তেমন থাকছে, কিন্তু ওর আয়তন বেড়ে যাবে। একটা ভগ্নাংশের ওপরের সংখ্যা ঠিক আছে, নিচের সংখ্যা যদি বড় হয়ে যায়, তাহলে পুরোটা কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে কি লিখবো, আমি লিখবো আয়তন, হ্যাঁ আয়তন বাড়লে ঘনত্ব কমে, ভরটাকে ঠিক রাখতে হবে, ঠিক আছে? তাহলে তবে দেখ, একটা ব্যতিক্রম আছে, যেমন জলের, জলের উষ্ণতা যদি 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি হয়, তখন আয়তন কমে ওর। এটা জলের জন্য হচ্ছে শুধু, আর কারোর জন্য নয়, ঠিক আছে? একে বলে জলের, হ্যাঁ, ওইখানে হচ্ছে কি যে জলটাকে বাদ দিয়ে আমরা অন্য কিছুর জন্য যদি বলি, ঠিক আছে? ঠিক আছে, তো আমি কি লিখবো, আহ, কোনো বস্তুর, কোনো বস্তুকে উত্তপ্ত করলে, উত্তপ্ত করলে তার ভর ঠিক থাকলেও কি হবে, আয়তন, কি হবে, আয়তন বৃদ্ধি পায়, তাই না? বৃদ্ধি পায়, ফলে ঘনত্ব কি হবে, হ্রাস পায়, তাই না? তার মানে কি হবে,
উত্তপ্ত করলে ঘনত্ব হ্রাস পায়। ঠিক আছে, তাহলে এটা যদি হ্যাঁ কোনো এগুলো হচ্ছে কি শর্ট কোশ্চেন, যে বস্তুকে উত্তপ্ত করলে তার ঘনত্ব বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? হ্রাস পাবে। তাহলে কোনো বস্তুকে উত্তপ্ত করলে তার ভর ঠিক থাকলেও আয়তন বৃদ্ধি পায়, ফলে ঘনত্ব হ্রাস পায়। এবার আমরা লিখে নেব কি ঘনত্বের সিজিএস একক, এসআই একক, মাত্রা, তাই না? এগুলো বারবার কেন লিখছি? যেই চ্যাপ্টারের যেই কোনো টার্ম আসছে সিজিএস একক, এসআই একক, মাত্রা কেন লিখছি না, একক এবং মাত্রা চ্যাপ্টার আছে ওই জন্য। ঘনত্বের সাড়ে নটা, ঠিক আছে। ঘনত্বের সিজিএস একক কি হবে? গ্রাম পার সেমি কিউব, তাই তো? ঠিক লিখছি। এসআই একক কি হবে? কেজি পার মিটার কিউব। আচ্ছা, মাত্রা লিখতে পারবি? কি হবে? এম এল, -1 হবে না, -3 হবে। আয়তন এল কিউব, তাই না? তাহলে আমি যদি লিখি ঘনত্বের মাত্রা, ঘনত্বের যদি মাত্রা লিখি, উপরে ছিল কি ভর, নিচে ছিল আয়তন। আয়তন মানে কি? দৈর্ঘ্যের কিউব, তাই তো? তো সেই হিসাবে কি হবে? এম এল টু দি পাওয়ার -3। ঠিক। টি টি সময় এখানে নেই, তো সময় কোথায়? বুঝছে? যেমন থাকবে সেরকমই হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আগে করেছিস একবার, আরেকবার দিচ্ছি এক্ষুনি। 1 কেজি পার মিটার কিউব মানে কত গ্রাম পার সেমি কিউব? মনে থাকে যদি বল, যদি না মনে থাকে তাহলে বার কর। কেন? আয়তন মানে কি বলতো? কোন জিনিসের আয়তন আমরা কি করে বার করি? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ উচ্চতা। এবারে দৈর্ঘ্য মানেও তো দৈর্ঘ্য, প্রস্থ মানেও এক প্রকার দৈর্ঘ্য, আর উচ্চতা মানেও এক প্রকার দৈর্ঘ্য। এই জন্য কি হচ্ছে? এল কিউব হচ্ছে, তাই না? ওই জন্য আয়তনের একক দেখ, সেমি কিউব, মিটার কিউব। কিউব কিউব মানে কি? এল কিউব। এটা 3 আছে। চল, বেশি মাথা লাগাতে হবে না, তাহলে বিজ্ঞানী হয়ে যাবে। বেশি বিজ্ঞানী দেশে বেড়ে গেলে দেশ ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, ওটা বার কর। 1 কেজি পার মিটার কিউব কত ইজিক্যালস টু কত গ্রাম পার সেমি কিউব হবে? দেশে বেশি বিজ্ঞানী হলে দেশ ধ্বংস হয়ে যাবে না? হ্যাঁ, ধ্বংস হয়ে যাবে। তোর কতদিন ছুটি পড়েছে তাহলে স্কুল? 1.5 মাস। কি মাসে খুলবে? জুলাই, জুন, এটা হচ্ছে এপ্রিল মাসের 20 তারিখ, 20-21 তারিখ, এপ্রিল, মে, জুন মাসের হচ্ছে ফার্স্ট উইকের দিকে খুলবে। কত হয়েছে? কি করবো এটাকে? 1 কেজি মানে কত গ্রাম? 1 কেজি মানে 1000 গ্রাম। বেশ, তাহলে কেজিটাকে কি করব? 1000 লিখবো প্রথমে, 1000 গ্রাম লিখলাম। মিটারটাকে সেন্টিমিটারে করতে হবে। 1 মিটার মানে 100 সেন্টিমিটার। আমি বলেছি কি যদি মিটারের কিউব হয় তাহলে এই সাইডেও কিউব করতে হবে। তাহলে এটা হচ্ছে কি 1 মিটারের কিউব সমান কি হবে? এটা 100 ছিল, 100 কিউব মানে 100 এরকম 3 বার, মানে 6টা শূন্য, সেমি কিউব।
তাহলে এখানে কি হবে, 1 লিখে 6টা শূন্য সেমি কিউব, ঠিক আছে, সেমি কিউব 1 2 3 1 2 3 হলো 1/1000 গ্রাম পার সেমি কিউব, 1 কেজি পার মিটার কিউব। এখান থেকে কি বুঝতে পারছি, 1000 কেজি পার মিটার কিউব সমান 1 গ্রাম পার সেমি কিউব। জলের ঘনত্ব কত বলেছিলাম, 1 গ্রাম পার সেমি কিউব। তাহলে জলের ঘনত্বকে যদি আমি এসআই পদ্ধতিতে বলি তাহলে কত হবে, 1000 কেজি পার মিটার কিউব, তাই না? তাহলে জলের ঘনত্ব সমান 1 গ্রাম পার সেমি কিউব সমান 1000 কেজি পার মিটার কিউব, এটাও করা যায় কি? এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে একটা 30 মার্কসের একটা পরীক্ষা নেবো, ঠিক আছে, একটা চ্যাপ্টার দেবো। এবার একটা খুব ভালো জিনিস বলছি, দেখ ইন্টারেস্টিং। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল কি থাকে, জল বরফ হয়ে থাকে। এবারে কথা হচ্ছে যে আর আমি যদি বলি যে জল থেকে যখন বরফ হচ্ছে তখন কি হচ্ছে, অ্যাকচুয়ালি বরফ হচ্ছে, তখন কি রকম হচ্ছে, দেখ গল্প শোন ভালো করে। ধর আমি একটা পাত্রে জল রেখেছি, এই জলের কণাগুলো এরকম এরকম করে আছে, ঠিক আছে, জলের কণাগুলো এরকম অবস্থাতে আছে। এবারে যখন আমি একে ঠান্ডা করছি, ঠান্ডা করলে কি হবে, জলটা বরফে হচ্ছে আস্তে আস্তে। এবারে কি হয়, বরফ না কেলাসাকার পদার্থ, কেলাসাকার পদার্থ বলতে কি, মানে কেলাসাকার পদার্থ হচ্ছে সেগুলোই যাদের কণাগুলো একটা নির্দিষ্ট প্যাটার্ন, প্যাটার্ন মানে একটা হচ্ছে কি, যেমন এখানে এরকম যেমন তেমন করে আছে, এটা কোনো প্যাটার্নে নেই, ঠিক আছে। যদি বলি কণাগুলো এরকম এরকম করে আছে, তাহলে কি বলবো, এটা একটা কিন্তু প্যাটার্নে আছে, তাই না? এটা কিন্তু একটা প্যাটার্নে কি রকম আছে বলতো, সবগুলোকে যদি জুড়ে দিই একটা করে ত্রিভুজ ত্রিভুজ মতো হচ্ছে, হচ্ছে না? ঠিক আছে, কণাগুলো সব কি হচ্ছে, একটা করে ত্রিভুজ ত্রিভুজের মতো করে করছে, এটা একটা প্যাটার্ন। এরকম অনেক রকমের প্যাটার্ন হতে পারে, তাদেরকে আমরা কি বলি, কেলাসাকার পদার্থ বলি, ঠিক আছে। আর যারা এমনি ঘুরে খুঁজছে তাদেরকে আমরা কেলাসাকার পদার্থ বলছি না, ঠিক আছে, অনিয়তাকার পদার্থ বলছি। আচ্ছা, এবারে যখন একে আমি ঠান্ডা করছি, যখন বরফ হচ্ছে, তখন জলের কণাগুলো না একটা নির্দিষ্ট প্যাটার্নে নেবে, নিলে কি হবে, এখন জলের কণাগুলো যত কাছে কাছে আছে তখন কি হবে, একটু একটু দূরে দূরে যাবে। তাহলে কি হচ্ছে, এই জল, এটা যখন জল আছে তরল অবস্থাতে আছে, আমি যখন একে ঠান্ডা করছি, এ যখন বরফ হয়ে যাবে এর আয়তন কিছুটা বেড়ে যাবে, ঠিক আছে। মানে এই যে ভরের জলটা আছে এটাকে যখন আমি ঠান্ডা করব, বরফ হবে, তাহলে সেটা কি হবে, আয়তন বেড়ে যাবে, ঠিক আছে। এবারে আমি যদি উল্টো ভাবে বলি, এখন বরফ আছে, বরফের উষ্ণতা কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আমি একে এবার তাপ বাড়াচ্ছি, তাপ বাড়ালে কি হবে, বরফটা গলবে, গললে বরফ গলে যদি জল হয় তাহলে আয়তন কি হবে, কমবে। তাহলে কি হচ্ছে, বরফ গলে জল হয়ে গেল, আমি উত্তপ্ত করছি, বরফ গলে কি হয়ে গেল, জল হয়ে গেছে, জল হতে একটু আয়তন বেড়েছে, এটা জল। এই জলের উষ্ণতা কত, 4 ডিগ্রি সেন্টিগ্রেড। হুম, এরপরে যদি আমি উষ্ণতা বাড়াই আরো, তখন এবার কি হবে, এখন
এবার জলের আবার কি হবে, জলটা আস্তে আস্তে গরম হবে, তখন এর আয়তন আবার বাড়তে শুরু করবে। আচ্ছা, এখানে বরফ গলে জল হলে এর আয়তন কিছুটা কমেছে, এরপরে কি হবে, আবার আয়তন বাড়তে শুরু করবে। মানে তাহলে ব্যাপারটা কি রকম হচ্ছে, এটা যদি আমি বলি জল, এটা যদি আমি বলছি জল, যদি এর বলি আয়তন, তাহলে দেখ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এটা ধর 4 ডিগ্রি, তাহলে এখানে যে আয়তনটা ছিল 4-এ এসে কি হলো, একটু কমেছে। 4-এর থেকে যখন আমি আরো বাড়াচ্ছি, তখন কি হবে, আয়তন আবার আস্তে আস্তে বাড়তে শুরু করবে। তাহলে একটা জিনিস কি বোঝা যাচ্ছে, 4-এ কেবলমাত্র আয়তনটা সবচেয়ে কম, যখন 4-এর থেকে কম হবে, বরফ হবে, তখন একটু আয়তন বাড়বে। আর যখন 4-এর থেকে বেশি হবে, তখন উষ্ণতার জন্য জলের আয়তনটা আবার বাড়ছে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, 0 থেকে 4-এ এলে আয়তন কমলো কিছুটা, 4 থেকে যদি আবার বাড়ি, আবার বাড়তে শুরু করবে। ঠিক আছে, তাহলে জলের আয়তন সবচেয়ে কম হয় কত উষ্ণতাতে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা আমি কি লিখবো, জলের আয়তন, জলের আয়তন সর্বনিম্ন, এই গ্রাফটা কেউ লিখতে পারিস, যদি কারোর মনে হয় যে না আমি লিখবো, এটা লিখতে পারিস। এরকম আয়তন লিখবি, এরকম এদিকে লিখবি উষ্ণতা, এটা হচ্ছে কি জলের উষ্ণতা, এটা জল নয়, এটা হচ্ছে কি জলের উষ্ণতা। ঠিক আছে, জলের উষ্ণতা, এটা হচ্ছে কিনা জলের উষ্ণতা। তাহলে আয়তন, হ্যাঁ, এটা হচ্ছে জলের আয়তন। শুধু আয়তন লিখে রাখলেও হবে, কারণ কি বরফ যখন আছে। ঠিক আছে, জলের আয়তন লিখতে পারিস, বরফের আয়তন লিখতে পারিস, অসুবিধা নেই। এবার দেখ এখানে, আর কি বললাম, জলের আয়তন সর্বনিম্ন হবে, হয় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, হ্যাঁ কি না, জলের আয়তন সর্বনিম্ন। যেখানে আয়তন সর্বনিম্ন হবে, সেখানে ঘনত্ব কি হবে, সর্বোচ্চ হবে। আয়তন যদি 4 ডিগ্রি সেন্টিগ্রেডের সবচেয়ে কম হয়, তাহলে ঘনত্ব কি হবে, 4 ডিগ্রি সেন্টিগ্রেডে সবচেয়ে বেশি হবে। কেন কি আয়তনটা কি ছিল, আয়তনটা ভগ্নাংশের নিচে ছিল না। আয়তন যদি সবচেয়ে কম হয়, তাহলে ঘনত্ব কি হবে, এখানে সবচেয়ে বেশি হবে। তাহলে জলের ঘনত্ব সর্বোচ্চ হয় কততে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। আর আমরা এই ঘনত্বটাকেই বলি কত, 1 গ্রাম/সেমি। আমরা এই ঘনত্বটাকে কত বলি, 1 গ্রাম/সেমি। তাহলে আমরা যে এত সময় জলের ঘনত্ব বলে চিৎকার করছিলাম, সেটা অ্যাকচুয়ালি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ধরা জলের ঘনত্ব। ঠিক, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ধরা জলের ঘনত্ব। ঠিক আছে, এবার দেখ, এবার একটা হেডিং দিয়ে, সেটা হচ্ছে লেখ আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক ঘনত্ব বলে, অসুবিধা নেই। আপেক্ষিক গুরুত্ব ইংরেজি কি হচ্ছে, রিলেটিভ ডেন্সিটি। রিলেটিভ ডেনসিটি, বুঝলে, রিলেটিভ ডেনসিটি। আচ্ছা, এবার বল এটার সংজ্ঞা কিরকম, না এটা হচ্ছে, প্রথমেই আমি লিখে দিচ্ছি যে আপেক্ষিক গুরুত্ব সমান, একটু ছেড়ে লিখে দিচ্ছি, আপেক্ষিক, তোরা পরে না হলে লিখতে পারিস, আপেক্ষিক গুরুত্ব সমান, আমি পুরো সংজ্ঞা লেখার পরে এটা লিখিস। আমি আগে এটা লিখি, আপেক্ষিক গুরুত্ব সমান কি লিখবো, কোনো পদার্থের ঘনত্ব, তাকে কি করব, জলের 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঘনত্ব। এটাকে যদি আমি সংজ্ঞা আকারে লিখতে চাই, কি লিখবো,
কোনো পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্বের অনুপাতকে আপেক্ষিক গুরুত্ব বলে। কি এটাকে যদি সংজ্ঞায় লিখতে চাই কি লিখবো? কোনো পদার্থের ঘনত্ব ও 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব এর অনুপাতকে আপেক্ষিক গুরুত্ব বলে। আপেক্ষিক গুরুত্ব বলে, ঠিক আছে। কোনো পদার্থের ঘনত্ব ও 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্বের অনুপাতকে আপেক্ষিক গুরুত্ব বলে। আপেক্ষিক গুরুত্ব সমান কোনো পদার্থের ঘনত্ব 4/4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। বোঝা গেছে না? অসুবিধা? এগুলো এগুলো আশা করি বোঝা যাবে, কেন কি এগুলো আগের সঙ্গে কোনো লিঙ্ক নাই। কি বাড়ি যাবি? এই চ্যাপ্টার শেষ হয়ে গেলে পরের চ্যাপ্টার কি পড়াবো? মোলের ধারণা, ঠিক আছে। 1 মোল মানে হচ্ছে 6.023 × 10⁻23 যে কোনো সংখ্যক কণা, এটাই হচ্ছে 1 মোল। ব্যাস, চ্যাপ্টার শেষ। 1 মোল মানে হচ্ছে ওই সংখ্যাটা, ব্যাস ওটা দিয়েই সব হবে। হ্যাঁ, অ্যাভোগাড্রোর সংখ্যা। আর কি, আর তো কিছু নেই চ্যাপ্টারে। আচ্ছা, এবার আমাকে বল, আপেক্ষিক গুরুত্বের কোনো একক হবে? কেন? হ্যাঁ, এটাও ঘনত্বের একক হবে উপরে, নিচেও ঘনত্বের একক হবে, তাহলে দুটোর একক কি হবে? কেটে যাবে, তাই তো? তাহলে কি লিখবো? এর কোনো একক নেই, আর একক না থাকলে মাত্রাও থাকবে না, তাই না? এটা হচ্ছে কি হবে? আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, এরকম লিখবে, আপেক্ষিক গুরুত্ব একটি একক বিহীন ভৌত রাশি, মানে এর কোনো একক নেই। এটার মাত্রা নেই, কোনো মাত্রা নেই, মানে কি মাত্রা শূন্য, এক, মাত্রা শূন্য। তোরা এটা নিয়ে কনফিউশন হয়ে যাবে আমি জানি, সেই জন্য আমি ওইরকম কথা বলছি না। মাত্রা নেই, মাত্রা নেই মানে মাত্রা এক, ঠিক আছে। মাত্রা নেই মানে মাত্রা এক। কেন মাত্রা নেই? আমি যদি বলি এর কোনো মাত্রা নেই, তাহলে কি লিখবো? m⁻0, l⁻0, t⁻0। কোনো সংখ্যার পাওয়ারে 0 হলে সেটা কোথায় এক হয়, তাহলে এটা এক। ঠিক আছে, হ্যাঁ, 0 মানে এখানে পাওয়ারে 0 আছে, এই জন্য। ঠিক আছে, এটি একটি একক বিহীন ভৌত রাশি, এর কোনো মাত্রা নেই। জিরো ফিজিক্স গ্রুপে অ্যাড করে দিস তো ওকে। কে বলেছে গ্রুপ নেই? তোর হোয়াটসঅ্যাপ নাম্বারই নেই, কি করে? এক কাজ করিস, দাঁড়া, এটা লিখলাম তো। এবার একটা জিনিস লক্ষ্য কর, যদি আমি সিজিএস এককে আপেক্ষিক গুরুত্ব বার করতে যেতাম, তাহলে কোনো পদার্থের ঘনত্ব ধর 5 গ্রাম/সেমি কিউব, বাই জলের ঘনত্ব কত আসতো? 1 গ্রাম/সেমি কিউব, হ্যাঁ কি না? তাহলে এর আপেক্ষিক গুরুত্ব কত আসতো? আপেক্ষিক গুরুত্ব কত আসতো? আসতো কত? 5 আসতো না? আচ্ছা, যদি এসআই পদ্ধতিতে করি, হুম,
আচ্ছা, আমাকে যদি বলা থাকে যে আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব সমান 5, কোশ্চেনটা দেখ, কোন বস্তুর আপেক্ষিক গুরুত্ব সমান 5, সিজিএস পদ্ধতিতে ঘনত্ব কত হবে, এরকম কোশ্চেন দিয়েছে। আর এসআই পদ্ধতিতে ঘনত্ব কত হবে। কি করে করব আমি? প্রথমে আমি এক কাজ করব, যে যদি আপেক্ষিক গুরুত্ব 5 দেওয়া থাকে তাহলে কি লিখবো, বস্তুর ঘনত্ব থাকে না, বস্তুর ঘনত্ব বাই জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব, তাহলে বস্তুর ঘনত্ব কত আসবে, 5 গ্রাম পার সেমি কিউব, লিখে দিলাম। তাহলে সিজিএস পদ্ধতিতে ঘনত্ব কত আসবে, 5 গ্রাম পার সেমি কিউব। ওটাকে এবার এসআইতে করে নেব, 5 গুণিতক 1 গ্রাম পার সেমি কিউব মানে 1000 কেজি পার মিটার, ওটাই বলছিলাম। তাহলে কত হবে, 5000 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেনটা কি, কোন বস্তুর আপেক্ষিক গুরুত্ব সমান 5, সিজিএস পদ্ধতিতে ঘনত্ব কোশ্চেন মার্ক, এসআই পদ্ধতিতে ঘনত্ব কোশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে ফর্মুলাতে লিখব কি, যে একসঙ্গে ঘেঁজিয়ে গেছে না, কোশ্চেনটাকে লিখি তারপরে উত্তর লিখছি। সিজিএস পদ্ধতিতে ঘনত্ব কোশ্চেন মার্ক, এসআই পদ্ধতিতে ঘনত্ব কোশ্চেন মার্ক। ঠিক আছে, এটা লিখেছি। এবার উত্তরটা কেমন লিখব, উত্তরটা উপরে লিখছি, আপেক্ষিক গুরুত্ব সমান, উত্তরটা লিখছি উপরে, কি লিখব, আপেক্ষিক গুরুত্ব সমান পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 5, উপরে লিখব পদার্থের ঘনত্ব বাই কি লিখবো, 1 গ্রাম পার সেমি কিউব। ঠিক আছে, কোশ্চেন টোকা হয়ে গেছে সবার। সেখান থেকে কি লিখবো, পদার্থের ঘনত্ব সমান কি লিখবো, 5 গুণিতক 1 গ্রাম পার সেমি কিউব, তাহলে কি হচ্ছে 5 গ্রাম পার সেমি কিউব সমান পদার্থের ঘনত্ব। এবার কি লিখবো, অতএব সিজিএস পদ্ধতিতে ঘনত্ব সমান 5 গ্রাম পার সেমি কিউব, এসআই পদ্ধতিতে ঘনত্ব হবে কত, 5 গুণিতক 1000 কেজি পার মিটার কিউব সমান 5000 কেজি পার মিটার কিউব। কিছুই দেখা যাচ্ছে না, কালি শেষ হয়ে গেছে। দশটা ছুটি দিয়ে দেবো। এক্ষুনি ছুটি দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, বইতে যেটা আছে না, ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের পার্থক্য, এটা একটু বই থেকে দেখে লিখে নিস। ঠিক আছে, কি আছে ঘনত্ব কি আছে, কোন পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কি, আপেক্ষিক গুরুত্ব হলো কোনো বস্তুর ভর ও 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সম আয়তন জলের ভরের অনুপাত। এটা যদি না লিখতে পারিস, লিখবি কি, কোনো বস্তুর ঘনত্ব ও 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্বের অনুপাত। ঘনত্বের একক আছে, আপেক্ষিক গুরুত্বের একক নেই। পরিমাপের বিভিন্ন পদ্ধতিতে এটির মান আলাদা। কেন না, ঘনত্বকে আমি সিজিএস পদ্ধতিতে মাপি আর এসআই পদ্ধতিতে মাপি, দুটোর মান আলাদা আসবে। কিন্তু আপেক্ষিক গুরুত্বকে কিন্তু সিজিএস এসআই এরকম কিছু হচ্ছে না, আপেক্ষিক গুরুত্ব 5 মানে 5, সিজিএস এও এসআই তেও। ঘনত্বের মাত্রিয় সংকেত দিয়েছে মানে মাত্রা, আপেক্ষিক গুরুত্বের কোনো মাত্রা নেই। এইটা করে অঙ্কটা একবার দেখে আসিস, পরের দিন তবু করাবো,
পরের দিন এলে কি হবে? হ্যাঁ, অঙ্কটা হচ্ছে কত, উদাহরণ আছে আপেক্ষিক ঘনত্ব এবং আপেক্ষিক ঘনত্বের উদাহরণের আগে, ঠিক আছে। এটা পরের দিন এলে পৃষ্ঠটান আর সান্দ্রতা হয়ে যাবে, কেন কি এগুলোতে কোনো অঙ্ক নেই তো, পড়ালে তাড়াতাড়ি হয়ে যাবে। বার্নৌলির নীতি আছে, করতে হবে 2 দিন 3টে দিন লাগবে, ঠিক আছে। 3 দিন হলে চ্যাপ্টার শেষ হয়ে যাবে, ব্যাস।